আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমার সাথে আছেন আমার খুব প্রিয় একজন ভাই, আহ, সম্মানিত ভাই সোহেল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি দর্শক, আজকে আসলে আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে। বাংলাদেশ দল বিশ্বকাপে কেমন করবে? বিগত প্রায় ৭টি বিশ্বকাপ সম্ভবত হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুধু বাংলাদেশ ৩টি জয় পেয়েছে আমার জানা মতো। ৩টি জয় বলতে মূল পর্বের কথা বলতেছি, বাছাই পর্ব নয়। তো এবার বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন করবে সেই বিষয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করব। আমার সাথে থাকবেন আমার প্রিয় ভাই সোহেল ভাই। তো শুরু করছি বাংলাদেশ দলের কিভাবে দলটা ঘোষণা করা হয়েছে এবং কারা এই দলে আছেন, কেমন পারফরমেন্স আমাদেরকে দিতে পারেন সেই বিষয়ে। তো আমি মনে করি এবার বিশ্বকাপে শান্ত ক্যাপ্টেন্সি হয়েছেন, ক্যাপ্টেন্সির দায়িত্ব তার হাতে। তো বাংলাদেশের আহ, আমার মতো অনেকেরই আসলে বাংলাদেশ দলের কাছে তেমন খুব একটা প্রত্যাশা নেই। সেই অর্থে আসলে আমি বলবো, প্রত্যাশা খুব একটা বেশি না থাকলেও আমি মনে প্রাণে বিশ্বাস করি বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়েও বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে অনেক বেশি ভালো করবে। কারণ হচ্ছে, দেয়ালে পিঠ থেকে গেলে আসলে সেখান থেকে বের হয়ে না আসার কোনো উপায় থাকে না। দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আপনাকে যে কোনোভাবেই হোক সেখান থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশ দল ঠিক এই মুহূর্তে দেয়ালে পিঠ থাকা মতো অবস্থা। আমি বিশ্বাস করি এই অবস্থা থেকে বাংলাদেশ ভালো করেই বের হয়ে আসবে। না হয় বাংলাদেশে আসলে পরে যে বাংলাদেশ দলের কি অবস্থা হবে সেটা আমার চেয়ে আপনারা বেশি অনুমান করতে পারছেন। যাই হোক, বাংলাদেশ দলে কারা আছেন সে বিষয়ে একটু কথা বলি। বাংলাদেশ দলে আছেন ওপেনার হিসেবে লিটন দাস, সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। তো আশা করছি লিটন দাসের ফর্ম খুব একটা ভালো না রিসেন্টলি। বিগত প্রায় মাস ছয়েক ধরেই লিটন দাসের ফর্মহীনতা আমাদেরকে ভুগিয়েছে। তো আমি সোহেল হুজুরের কাছে যাব, সোহেল ভাইয়ের কাছে যাব, যে আপনার জানা মতে বা আপনার ধারণা মতে লিটন দাস সাম্প্রতিক সময়ে যদিও খুব একটা ফর্মে নেই, ভালো করছে না। আপনি কি মনে করছেন এবার বিশ্বকাপে কি লিটন দাস ভালো কিছু করতে পারবে? দেখেন, আমাদের বাংলাদেশের সবাই করে একটা করে মিয়া করে আছে। আচ্ছা, যাই হোক, না সবাই বলতে আপনি বলতে যাচ্ছেন বাংলাদেশের সবাই? বাংলাদেশ সবাই বলতে দেখেন, বাংলাদেশের 90% মানুষ গেলাম বিশ্বাস করতেছে এবার লিটন দাস খুবই খারাপ করতেছে, বিশ্বকে খারাপ করবে। কিন্তু আমার ধারণা হচ্ছে লিটন দাস এবার অনেক ভালো করবে। দেখেন, এটা এটা ঠিক, আমিও খুব একটা ধারণা করছি, যে আমিও আত্মবিশ্বাসী। দেখেন, আমি এখানে একটা পয়েন্ট বলে রাখি। আমার বা আপনার, আমাদের আসলে বা সোহেল ভাইয়ের কারোরই সাধ্য নাই যে আমাদের পছন্দ মতো একটা দল গুছিয়ে দিব এবং আমরা সিলেকশন করবো এবং দলটা বিশ্বকাপ দলে হ্যাঁ বিশ্বকাপ খেলার জন্য পাঠিয়ে দিব। যেহেতু বিসিবি দল ঘোষণা করেই ফেলছে এবং বাংলাদেশ দল ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ খেলেছে এবং আজকে আমরা যখন কথা বলছি আজকের দিনটা হচ্ছে 5 তারিখ। আগামী 8 তারিখে বাংলাদেশ সময় 8 তারিখ হলেও বিশ্বকাপের যে সূচি আছে বা যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী 7 তারিখের খেলা। তো আমি বলবো যে খুব একটা সময় নেই এই সময়। আমি আর আপনি যতই বলি যে লিটন দাসকে নেওয়া উচিত না বা লিটন দাস, এটা বলে তো ভাই এখন কোনো লাভ নাই। যেহেতু দল ঘোষণা করেই ফেলেছে, দল অলরেডি বিশ্বকাপ খেলার যে স্থান সেখানে চলে গিয়েছে। এখন আমাদেরকে এটা নিয়ে বলতে হবে এবং এটা নিয়ে ভাবতে হবে। তো সেই অর্থেই বলছি, যেহেতু লিটন দাস দলে আছে, সে অর্থে আমি মনে করি লিটন দাস যদি 4টা ম্যাচেই খেলার সুযোগ পান, তবে আমি বিশ্বাস করি যে কোনো না কোনো একটা ইনিংস সে অনেক ভালো খেলবে এবং তার ভালো খেলার অবদানেই বাংলাদেশ জিতবে, এটা আমি বিশ্বাস করি।
আপনার মন্তব্য আপনি জানিয়ে দিবেন, তবে এটা আমি বিশ্বাস করি। বাদ বাকি রইল আপনার সৌম্য সরকার। দেখেন, গত বছরও আমরা অনেকেই ধারণাই করিনি যে সৌম্য সরকার এবারের বিশ্বকাপে দলের সাথে থাকবে বা খেলবে। আপনারা দেখেছেন সৌম্য সরকার কিন্তু 2022 বা 23 সালেও বিভিন্ন এলাকার যে টুর্নামেন্টগুলো হতো বা আপনার কি বলে ঘরোয়া লিগগুলো হতো, সেখানেও ঠিকঠাক মতো সে পারফরমেন্স করতে পারেনি। হ্যাঁ, সে অর্থে আপনার দ্বিতীয় টার্মে যখন হাতুর সিংহে আসছে, তখন বরাবরের মতোই সৌম্য সরকার যেহেতু তার প্রিয় ছাত্র, সেই হিসাবে আসলে তাকে দলে ডাকা হয়েছে এবং বিশ্বকাপ খেলার জন্য যতটুকু প্রস্তুতি দরকার সে প্রস্তুতি সৌম্য সরকারকে করানো হয়েছে এবং দলে নেওয়া হয়েছে। যেহেতু তিনিও বিশ্বকাপ দলের সাথে গিয়েছেন, আমিও বিশ্বাস করি যদি একটু ফেস বান্ধব উইকেট হয় তবে সৌম্য সরকার ভালো করবে। আপনার কি ধারণা? আমার ধারণা আপনার ধারণা তো আমারও ধারণা এক। পারফরমেন্স যদিও খারাপ হচ্ছে, কিন্তু এবার সৌম্য সরকার আশা আছে কিছু ভালো করবে। আর বাকি রইল আপনার তানজিদ হাসান তামিম। তাকে নিয়ে আসলে আমাদের নতুন করে কিছু বলার নেই অর্থে সে এক হিসাবে এখনো দলের সাথে নতুন, যদিও খুব কম কয়েকটা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, তারপরেও তাকে নিয়ে আমরা ভবিষ্যতে আশা করব। তবে বর্তমান সিচুয়েশন অনুযায়ী দলের পারফরমেন্স অনুযায়ী তানজিদ হাসান তামিম ভালো করছে এবং ভালো করবে, এটাই আমরা বিশ্বাস করি। আপনার মিডল অর্ডারে যদি আমরা তাকাই, সেখানে আপনার সাকিব আল হাসান আছে, তৌহিদ হৃদয় আছে। আমরা বিশ্বাস করি তৌহিদ হৃদয় এবং সাকিব আল হাসান তারাও তাদের পারফরমেন্সটাই বিশ্বকাপে শুরু করতে পারবে, যেহেতু নেদারল্যান্ডসের সাথে খেলা আছে। আমি নেদারল্যান্ডসকে ছোট করবো না, গতকালকে নেদারল্যান্ডসের ম্যাচ দেখেছি। তাদের যে একজন পেস বোলার আছে যে কিনা ইনসুইং আউটসুইং দুটোটাই করে থাকেন এবং সাম্প্রতিক সময়ে তিনি খুব ভালো বল করেছেন। তো নেদারল্যান্ডসে খুব ভালো দল টি-20-র জন্য, নেপালও খুব খারাপ বলবো না। তারপরও আমরা বিশ্বাস করি নেপাল এবং নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশ ভালো করবে। সবচেয়ে বড় কথা হলো কি, শ্রীলঙ্কার সাথে হচ্ছে আমাদের প্রথম ম্যাচ। তো গতকালকেই শ্রীলঙ্কা কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানুবাদ হয়েছে, আমরা দেখেছি। তো আমরা বিশ্বাস করি শ্রীলঙ্কা দলকে বাংলাদেশ বিট করতে পারবে, হারাতে পারবে। তো আপনাদের আসলে মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনাদের কি ধারণা হয়, শ্রীলঙ্কাকে কি বাংলাদেশ হারাতে পারবে কিনা? আপনার কি ধারণা শ্রীলঙ্কা? ইনশাআল্লাহ হারাবে বাংলাদেশ শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার কিন্তু হাসারাঙ্গা আছে, আপনার যদি পাথিরানা আছে, ভালো ভালো খেলোয়াড় আছে শ্রীলঙ্কার। অবশ্যই, যদিও পারফরমেন্স বর্তমান সময় বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে একটা সুন্দর একটা লড়াই হয়, এই লড়াই দেখার জন্য আমরা অনেক মুখে আছি। সোহেল ভাই কিন্তু আমাকে একটা ভালো পয়েন্ট মনে করে দিয়েছেন। বর্তমান বিশ্বে যেখানে আসলে অ্যাসেজের একটা আছে যে ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া, অ্যাসেজ সবচেয়ে পৃথিবীর ক্রিকেটের মধ্যে সবচেয়ে জাঁকজমকপূর্ণ যে খেলা হয়, এই সিরিজটা হচ্ছে অ্যাসেজ। তারপরে বলা হয় যে পৃথিবীর সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে ম্যাচ বা প্রতিদ্বন্দ্বিতামূলক যে ম্যাচ, সেটা হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ। বর্তমান সময়ে আসলে পুরো বিশ্বই মনে করে, আইসিসি নিজেই মনে করে যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ মানে হচ্ছে বর্তমানে সবচেয়ে উত্তেজনার পারদে মাখা একটি ম্যাচ। তো সেই ম্যাচটি হতে চলেছে 7 জুন, বাংলাদেশ সময় 8 জুন সকাল 6:30টায়। সেই ম্যাচটি আপনারা দেখবেন এবং আমি আশা করছি বাংলাদেশ দল এই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করবে। আচ্ছা সোহেল ভাই কাছে একটা কথা বলবো, বিগত প্রায় 7টা বিশ্বকাপ, সম্ভবত 7টা বিশ্বকাপে বাংলাদেশ দল 2007 সালে প্রথম বিশ্বকাপে মূল পর্ব ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল 5 উইকেটে, আফতাব আহমেদ এবং আশরাফুলের ব্যাটিংয়ের জন্য। এরপরে আপনার বাংলাদেশ 2022 সালে দুটো ম্যাচ জিতেছিল, একটা নেদারল্যান্ডের সাথে আর একটা হচ্ছে আপনার সাথে, আমার আসলে এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক,
বাংলাদেশ দুটো ম্যাচ জিতেছে। উইন করেছে, হ্যাঁ এটা। তো এবার বিশ্বকাপে বাংলাদেশ দল কয়টা ম্যাচ জিতবে? দেখেন এবারে ম্যাচ হচ্ছে আপনাদের ডি গ্রুপে পড়ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেপাল আর নেদারল্যান্ড। আমরা আশা করতেছি যে শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা আছে ওই ম্যাচটা আমরা জিতবো। তারপর সাউথ আফ্রিকার সাথে বলা যাচ্ছে না, সাউথ আফ্রিকা অনেক বড় দল, অনেক ভালো খেলে ওরা। তারপর আপনার নেদারল্যান্ড, নেপালের সাথে আমরা জিতার এর সব ক্ষমতা আছে বাংলাদেশের। আমরা আশা করতেছি বাংলাদেশ 3টা জিতে দ্বিতীয় রাউন্ডে যাবে, যে ওইখানে ভালো করবে। আমিও আপনার সাথে একদম একমত। যদিও দেখেন এবার আপনারা আমাদের বাংলাদেশের মানুষ কোনো প্রত্যাশা করতেছে না। যেমন আমরা 2022-23 সালে আমরা বিশ্বকাপে প্রত্যাশা করছিলাম যে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, ভালো করবে, কিন্তু এই প্রত্যাশা বাংলাদেশ করতে মানে দেখাইতে পারেনি। মানে এই অনুযায়ী বাংলাদেশ পারফরমেন্স করতে না, যদি বাংলাদেশের 2023-এর খুবই বাজে গেছে। আমরা আশা করতেছি যে এবার 2023 সালে যে টি-20 বিশ্বকাপ ওইখানে বাংলাদেশ অনেক ভালো করবে। যদিও আমরা কেউ প্রত্যাশা করতেছে না, কিন্তু আমার মনের কথা আমি বলতেছি যে বাংলাদেশ ভালো করবে। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আপনার প্রত্যাশা কত? মাহমুদুল্লাহ রিয়াদ খুবই আমার একজন পছন্দের খেলোয়াড়, মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগে। দেখেন মাহমুদুল্লাহ রিয়াদ করলাম 2022 টি-20 বিশ্বকাপ করলাম, খেলতে পারেনি। দেখেন তারপরে যখন হাতুড়াকে বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু দেখেন ও এত বয়স, যেমন বয়স মানে আপনার 41 নাকি 40-এর মতো চলতেছে। এই বয়সে যে ওদের ভালো খেলতেছে, এটা তো আপনাদের মানে খুশি হওয়ার কথা। দেখেন শান্ত বর্তমানে কি খেলতে, শান্ত যে একজন ইয়াং প্লেয়ার, সৌম্য সরকার একজন ইয়াং প্লেয়ার। এই ইয়াং প্লেয়ার তো বর্তমানে টি-20 খেলা করে আপনার ইয়াংদের খেলা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যারা অভিজ্ঞ বয়স্ক তারা অনেক ভালো করতেছে। আমার প্রত্যাশা হচ্ছে মোহাম্মদ রিয়াদ 2023 বিশ্বকাপ ভালো করছে, এবার টি-20 বিশ্বকাপে 2022-এ কত গেছে, 2023-এ ওয়ানডে বিশ্ব ভালো করছে, এবার 2023-এ 24-এ টি-20 বিশ্বকাপ ওইখানে মোহাম্মদ বাংলাদেশের সেরা খেলোয়াড় হবে। দেখ, আমিও আপনার কথার সাথে একমত। তবে একটা হতাশার কথা বলছি, এটা হচ্ছে আমার হতাশা, যে আমি বিশ্বাস করি যেহেতু আমিও মোটামুটি খেলছেন আপনি, ক্রিকেট খেলেছি, অবশ্যই আমারও কিছু অভিজ্ঞতা আছে। সেই দিক বিবেচনা করে বলতেছি নাজমুল হোসেন শান্তকে আসলে আমার টি-20 দলের ক্যাপ্টেন তো দূরের কথা, আসলে তাকে আমি টি-20 দলে রাখার মতো সেই প্লেয়ার না হয়। আমি মনে করছি না যে সেই বাংলাদেশ দলের টি-20 দলের সাথে তিনি থাকতে পারেন। এখন অনেকে বলবেন যে বর্তমানে হয়তো তার পারফরমেন্স না, আসলে পারফরমেন্সের জন্য না। তারপরে একজন শান্তর জায়গাটা কোথায়, হয় আপনার বন্ডন করবে অথবা সে ওপেনিং করবে। এখন এই জায়গাগুলোতে আমাদের অনেক ব্যাটার আছে। হ্যাঁ, বাংলাদেশের ঘরোয়া লিগ বলেন, বিপিএল এ খেলে গেছে, এমন অনেক ব্যাটার আছে, কিন্তু আমরা শান্তর পিছনে যে অর্থটা খরচ করেছে বিসিবি বিশেষ করে শান্তের পিছনে যে অর্থটা ব্যয় করেছে, এমন অর্থটা যদি অন্য ওপেনার কিংবা যারা টপ অর্ডারে ব্যাটিং করে তাদের পিছনে খরচ করতো, আমার মনে হয় শান্তর চেয়েও তারা আরো ভালো ওপেনার পাইতেন অবশ্যই। যাই হোক, আমরা কথা বলবো বোলারদেরকে নিয়ে। শরীফুল ইতিমধ্যে ইনজুরি হয়ে গেছেন, সম্ভবত প্রথম বা দ্বিতীয় ম্যাচটা তার পক্ষে খেলা সম্ভব নয়, 2টা ম্যাচ মিস করতে পারে। আমরা জানি না সে 13 তারিখের ম্যাচটা খেলতে পারবে কিনা। যদি 13 তারিখের ম্যাচটা খেলতে পারে তাহলে আমরা লাকিলি বাংলাদেশের জন্য এটা ভালো হবে। আপনার তাসকিন আহমেদ ইনজুরি থেকে সেরে উঠেছেন, আমরা আশা করছি যে প্রথম ম্যাচে তিনি মাঠে নামবেন। আছেন মেহেদী হাসান, মাহাদি আসলে অনেকে হয়তো ইগনোর করছেন, তবে আমি পছন্দ করি মাহাদিকে। ঘটনা হচ্ছে মেহেদী হাসান মিরাজ এবং মাহাদি দুজনই কিন্তু আপনার ওপেনার থেকে শুরু করে লোয়ার অর্ডার পর্যন্ত সব পজিশনে তারা ব্যাটিং করতে পারে। এবং এই এই সেক্টরে একটা বিষয় হচ্ছে কি, আপনার মেহেদী হাসান, তিনি শেখ মেহেদীর কথাই বলছি, শেখ মেহেদী তিনি আসলে পাওয়ারফুলি যে প্রথম ওভার করতে কিন্তু তিনি অভ্যস্ত এবং নিয়মিত তিনি সেটা করে থাকেন। তো আমরা আশা করব যে মেহেদী হাসানও ভালো পারফরমেন্সটা শো করবেন। রিশাদ হোসেন জানি না বাংলাদেশ দল তাকে খেলাবে কিনা, যদি খেলায় সেটা হচ্ছে একান্তই নির্বাচক বলেন বা যেদিন যে খেলাটা হবে যার সাথে, সেদিন দলের 11 কিভাবে সেট আপ করে সেটা হচ্ছে ম্যানেজমেন্টের উপরে।
তো কোচ এবং ক্যাপ্টেন আশা করছি এই বিষয়টাতে খেয়াল রাখবেন। তারপর আপনার আমাদের যে মুস্তাফিজুর রহমান আছে, মুস্তাফিজুর রহমান এবার আইপিএল ভালো পারফরমেন্স করেছেন। আমরা আশা করব যে সেই পারফরমেন্সটা যেন তিনি এইবার বিশ্বকাপে দেখাতে পারেন। কারণ স্পোর্টিং উইকেট হবে, সেখানে একজন ব্যাটসম্যানের জন্য যা করণীয় থাকবে একটা বলারের জন্য কিন্তু ততটুকু করণীয় থাকবে। অ্যাটলিস্ট কথা হচ্ছে আপনি যদি ভালো প্লেসমেন্টে বল রিস্ক করতে পারেন, খেলতে পারেন, তাহলে কিন্তু আপনার বল ভালো হবে। এবং আপনি যদি ব্যাটসম্যানের কথা বলি, আপনি যদি দেখে শুনে খেলতে পারেন, স্পোর্টিং উইকেটে আমরা যতটুকু জানি বা আমি যতটুকু বুঝি, স্পোর্টিং উইকেট হচ্ছে এমন বলার যদি খারাপ একটা জায়গায় বল ফেলে সেটা মার খাবেই। অর্থাৎ বলারের জন্য মূল টটকা হচ্ছে আপনি ভালো লেন্থে বল করতে হবে, হ্যাঁ লাইনটাও বজায় রাখতে হবে। আর একটা ব্যাটসম্যানের জন্য হচ্ছে যে খারাপ যে বলটা হবে সেই বলটাকে অ্যাটাক করা, হ্যাঁ অ্যাটাক করলে আপনার স্কোর বের হয়ে আসবে। তো বাংলাদেশ দল ওভারঅল যারা এবারে 15 সদস্য দলে গিয়েছেন, আমি বিশ্বাস করি যে তারা সবাই ভালো করবেন এবং বিশ্বকাপটা বাংলাদেশ খুব ভালোভাবে রাঙ্গাবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ দল গ্রুপ পর্বে অন্তত দুটো ম্যাচ আমরা আশা করছি 3টা ম্যাচ জিতবে। আর আমরা দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচটা বাদ দিব কেন? দক্ষিণ আফ্রিকা এই কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের সাথে নাস্তানুবাদ হয়েছে, আমরাই ওয়েস্ট ইন্ডিজ দলকে কিন্তু হারিয়েছি, শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলকে হারিয়েছি। সুতরাং আমরা আমাদের মনের দুর্বলতা আনবো কেন? এই ওয়েস্ট ইন্ডিজ আমি মনে করছি না যে, হ্যাঁ যদিও বর্তমান বিশ্বের সবচেয়ে ভাগাভাগা প্লেয়াররা সব কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন, তবুও যেদিন যে দলটা ভালো করবে, যে প্লেয়াররা ভালো করবে, সেদিন তাদের দিন এবং তারাই জিতবে। তো দর্শক আসলে অনেকক্ষণ কথা বললাম। এবার আপনি বাংলাদেশ দলে কাকে কাকে মিস করতেছেন, যে ওরা থাকলে ভালো হতো? এখন বাংলাদেশ দলে আসলে মিস করছি বলতে আমি অ্যাজ এ ওপেনার হিসেবে আমি কি বলবো, নাজমুল হোসেন শান্ত যেহেতু ক্যাপ্টেন, তিনি চাইলে আসলে আরো কয়েকজনকে ইনক্লুড করতে পারতেন। আমি মিস করছি বলতে একজন অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ অথবা আপনার সৈকত, যে কোনো দুইজনের একজন থাকতে পারতেন এই দলে। আমার মতে আপনার যে মিরাজকে নিলে দেখা যাচ্ছে যে আপনার মিরাজকে যদি খেলাতো, যে সৌম্য সরকার, বর্তমানে সৌম্য সরকার, লিটন দাস পেলাম খুবই খারাপ খেলতেছে। কোনো জায়গাতে ওপেনিং করা, মিরাজ করে মানে ওপেনিং করার সময় অনেক ভালো করে কেনা। আপনি দেখেন গত বছর যে টি-20 একটা গেছে, যে এশিয়া কাপে যে টি-20 খেলা হয়েছিল, যে ওই বছর যে সাথে শ্রীলঙ্কার সাথে করে মিরাজ করলাম 12-50 গেলাম করছিল কেন। এই সাথে দেখা যাচ্ছে মিরাজকে যদি নিয়ে যেত অনেক ভালো হতো। যে বর্তমানে গেলাম ওপেনিং করে খুবই খারাপ করতেছে, তো মিরাজকে নিলে মিরাজ করে অনেক ভালো খেলতেছে, এখনো পর্যন্ত ভালো আছে, ওই ভালো খেলতে পারতো। আমি ওই ক্ষেত্রে আমি মিরাজকে মিস করতেছি। আরেকটা কথা বলি, অনেকে আসলে সাইফুদ্দিনের কথা বলেছেন, আসলে এটা নিয়ে আমি রিয়াসাত আজিমকে অনেক বড় একটা কথা বলে ফেলেছি যে রিয়াসাত আজিম ভাই অনেক ভালো কথা বলেন, আমরা সবাই অনেক পছন্দ করি, উনি আমাদের পছন্দের মানুষ। তবে সব পছন্দের মানুষের যে সবসময় সঠিক কথা বলবে বিষয়টা তা না। আমিও খারাপ কি, আমাকেও হয়তো অনেকে পছন্দ করে, আবার এই পছন্দকৃত মানুষের কাছে সবসময় আমার সব কথা পছন্দ হয় না। তবুও আজকে ভিডিওটাতে ইনক্লুড করছি একটা কথা। তিনি বলেছিলেন মানে 4 জন পেসার, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং হচ্ছে আপনার হাসান মাহমুদ না, আপনার শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ আর হচ্ছে তানজিম হাসান সাকিব, এই 4 জন পেসার নিয়ে যে বাংলাদেশ দল গেল, তানজিম হাসান সাকিবের জায়গাটাই তিনি বলেছেন যে সাইফুদ্দিনকে কেন নেওয়া হলো না। তিনি এখানে একটা ব্যাখ্যা করেছেন যে তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, 4 জনের ভিতরে অলরেডি তাসকিন আহমেদ ইনজুর, বাদ বাকি রইল 3 জন। এই 3 জনের মধ্যে যদি কেউ ইনজুরি হয়ে যায় তাহলে ব্যাকআপ পেসার হিসেবে কেউ থাকলো না। রিয়াসাত আজিম ভাইয়ের এই কথাটাতে আমি ভেটো দিয়েছিলাম, উনি এই কথাটা কিভাবে বললো যে তানজিম হাসান সাকিব অথবা সাইফুদ্দিন, দুইজন থেকে উনি একজনের কথা বলেছিলেন, একজনের কথা বলেন। উনি যদি 2 জনের কথা বলতেন তাহলে আজকে আমি সেই ভেটো দিতাম না। উনি বলেছেন তানজিম হাসান সাকিব অথবা সাইফুদ্দিন, 2 জন থেকে একজনকে নেওয়া। মানে আমার প্রশ্ন হলো
যদি তানজিম হাসান সাকিবের জায়গায় সাইফুদ্দিন থাকতো, তাহলে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের বলার হতো মুস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ। তাসকিন অলরেডি ইনজুর্ড, বাদ বাকি তিনজনের মধ্যে একজন ইনজুর্ড হয়ে যেত, সেক্ষেত্রে ব্যাকআপ পেসার থাকতোই না। অবশ্যই ঘুরে গেলে তো ভাই কথা একটাই। হ্যাঁ, তো এখন বিষয়বস্তু হচ্ছে এইটা যে আপনি সাইফুদ্দিনকে নিবেন, সাইফুদ্দিন শেষের যে 4 ওভার থাকে, হ্যাঁ শেষের 4 ওভার সে ইউটার দিতে পারে বা ভালো বল করতে পারে। তো আমরা জিম্বাবুয়ে সিরিজে আসলে সেই জিনিসটা পাইনি। এটা নিয়ে অনেক কথা হয়েছে যে সাকিবকে এই কাজটা করতে পেরেছে তানজিম সাকিব। না ভাই, সাকিব সেই কাজটা করতে পারে নাই, কিন্তু যেহেতু স্পোর্টিং উইকেটে খেলাটা হবে, স্পোর্টিং উইকেটে হবে, আমার 8জন ব্যাটসম্যান অলরেডি আছে। আমার যতটুকু ব্যাটসম্যান থাকার কথা অতটুকু ব্যাটসম্যান আমার আছে, বাদ বাকি আমার 3টা বলার প্রয়োজন একটা দলে। সেই 3 জায়গাটা পূরণ করার জন্যই মূলত আসলে তানজিম সাকিবকে দলে ইনক্লুড করা। তো আমি এটাকে সাপোর্ট করি, আমি এটা খারাপ কিছু মনে করছি না। সাইফুদ্দিন হয়তো আনলাকি, সাইফুদ্দিন থাকলে হয়তো আমিও খুশি হইতাম, তবে সে নাই। দুইজনের মধ্যে যেহেতু লড়াই হয়েছে, আমি মনে করি বিসিবি ইজ দ্য রাইট চয়েস। কারণ হচ্ছে যে আপনারা অনেকে দেখেছেন তানজিম সাকিব কিন্তু ভালো ব্যাটিং করতে পারে। হ্যাঁ, একদম না যে সে ভালো ব্যাটিং করতে পারে না। আপনারা অনেকে এটাও জানেন রিশাদ হোসেন রিসেন্টলি খুব ভালো ব্যাটিং করেছে। তো অনেকে তো এটা জানেনই না রিশাদ হোসেন খুব ভালো ব্যাটিং করতে পারে। তো সিচুয়েশন অনুযায়ী তানজিম হাসান সাকিবও ভালো ব্যাটিং করবে, এটা আমি বিশ্বাস করি। বিসিবি যে কাজটা করেছে, যেহেতু নির্বাচকরা সাইফুদ্দিনের জায়গায় তানজিম হাসান সাকিবকে নিয়ে ফেলেছে, এটা নিয়ে আর কথা না বলে যে দলটা গিয়েছে সেটা নিয়ে আমরা সাপোর্ট করি। এবং সবচেয়ে বড় কথা হলো আসলে আমরা যদি সাপোর্ট না করি সেই দলটা আসলে ভালো করতে পারবে না। তো যে দলটা ঘোষণা হয়েছে, আমি বিশ্বাস করি আমি আপনি বা যারা শুনছেন, যারা দেখবেন, বাংলাদেশের যারা দর্শক আছেন, বাংলাদেশ যারা ক্রিকেটের প্রাণ ভ্রমরা, সবাই আশা করবেন বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে ভালো করবে। সকলকে ধন্যবাদ, এবং বাংলাদেশ দল ভালো করবে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।